নমস্কার। আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। আসুন শুনে নিই আজকের পর্বে কী আছে। আমরা গত পর্বে গল্পের নায়কের স্ত্রী, যে গল্পের নায়িকা, তার সন্ধান পেয়েছিলাম, নয়নতারা। এই গল্পের আসামি সদানন্দ চৌধুরীর স্ত্রী নয়নতারা, যাকে প্রকাশ রায় খুঁজে পেতে এনেছিল। শুরু করছি আজকের পর্ব। তা প্রকাশ রায় এই নতুন বিয়ের কোণে নয়নতারাকে নিয়ে এই রাস্তা দিয়েই একদিন নবাবগঞ্জে এসেছিল। নবাবগঞ্জের জমিদার নরনারায়ণ চৌধুরীর বাড়ি যেতে গেলে এই বারোয়ারিতলার হাটের মধ্য দিয়ে যেতে হয়। এই রাস্তা দিয়েই একদিন নয়নতারা চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছিল। আবার ঠিক সেই বধূ বেশেই এই রাস্তা দিয়ে চলে গিয়েছিল। এই রাস্তা দিয়েই একদিন সেইকালের এক সামন্ততান্ত্রিক ভূস্বামী পরিবারে চূড়ান্ত সমৃদ্ধি এসে উদয় হয়েছিল। আবার নয়নতারার সঙ্গে সঙ্গে এই রাস্তা দিয়েই তা অস্ত গিয়েছিল চিরকালের মতো। এই সেই চিরকালের উদয় অস্তের শাশ্বত পথ, সেই রেলবাজার থেকে নবাবগঞ্জের বারোয়ারিতলার হাট পর্যন্ত। এইবার সেই ঘটনার কতকাল পরে প্রকাশ রায় আবার উদয় হলো এই নবাবগঞ্জে। মোবারকপুরে বাস থেকে নেমে পায়ে হাঁটা পথে। এখন আর আগেকার সেই মোবারকপুর নেই। সেই মোবারকপুর তা কেন, সেই নবাবগঞ্জও আর নেই। নবাবগঞ্জে চৌধুরীদের সেই বাড়িটাও আর চৌধুরীদের নেই। নরনারায়ণ হরনারায়ণ চৌধুরী বাড়ির গিন্নি, প্রকাশ রায়ের দিদি, তারাও আজ কেউ নেই। একদিন রেলবাজারের পাটের আড়তদার প্রাণকৃষ্ণ সামশায় জলের দরে অত বড় 3 মহলা বাড়িটা কিনে নিলে, কিন্তু প্রাণকৃষ্ণ সাও তা রাখতে পারলে না। ব্রাহ্মণের সম্পত্তি, বিশেষ করে বসত বাড়ি কিনতে নেই, এমনকি জলের দরে পেলেও না। কিন্তু প্রাণকৃষ্ণ সামশায় সেই কথা শুনলে না, ভাবলে ভারী লাভ করলুম। কিন্তু এখন সেই প্রাণকৃষ্ণ সাও একদিন জন্মাষ্টমীর দিন সাপের কামড়ে অপঘাতে মরল। আর তারপর থেকেই সেই চৌধুরী বাড়ি ভুতুড়ে বাড়ি হয়ে খাঁ খাঁ করছে। দিনের বেলাতেও লোকে সেই দিকে মারাতে ভয় পায়, বলে ও বাড়িতে নাকি ব্রহ্মদত্তের অভিশাপ আছে, ওদিক মারিও না। পাশের দোকানঘর থেকে কে একজন চেঁচিয়ে উঠল, মশায়ের কোত্থেকে আসা হচ্ছে? প্রকাশ রায় সুটকেসটা নিয়ে সেই দিকে এগিয়ে গেল, বললে, আমি আসছি ভাগলপুর থেকে, এই নবাবগঞ্জে এসেছি একটা কাজে। তা কার বাড়িতে যাওয়া হবে? প্রকাশ রায় বললে, কারো বাড়িতেই যাব না, আমি এসেছি সদানন্দের খোঁজে। সদানন্দ চৌধুরী? সদানন্দ চৌধুরীর নামটা উচ্চারণ করতেই দোকানের আশেপাশে যারা ছিল তারা কাজ ঘেঁষে দাঁড়ালো। এ কোথাকার লোক, কি পরিচয় এর? সদানন্দ চৌধুরীর খোঁজ করে, এ তো সাধারণ লোক নয় হে। চৌধুরী মশাই চলে যাবার পর নবাবগঞ্জে কেউ তো সদানন্দ বেঁচে আছে কি না, খেতে পাচ্ছে কি না, সে খোঁজ কখনোই করেনি। তা আপনি এতদিন পরে সদার খোঁজ করছেন কেন? জিজ্ঞেস করতে এসেছিলাম যে সে কোথায় আছে, আপনারা জানেন কি না, আমাকে তার সন্ধান দিতে পারেন কি না, তাকে আমার বড় দরকার। পরমেশ মৌলিক এতক্ষণ এক মনে হুঁকো টানছিলেন। এইবার তিনি মুখ খুললেন, বললেন, তা আপনার নিবাস? প্রকাশ বললে, ভাগলপুর। আমি হচ্ছি সদানন্দের মামা। প্রকাশ মামা? শালাবাবু? তাই বলুন, এতক্ষণ বলেননি কেন? বসুন বসুন। তা এ কী চেহারা হয়েছে আপনার? চুল পেকে গেছে। ওহ, কত কাল পর দেখা হলো। তা চৌধুরী কর্তা কেমন আছেন? চৌধুরী মশাই মানে হরনারায়ণ চৌধুরী। প্রকাশ রায় বললে, জামাইবাবু গেল হপ্তায় মারা গেছেন। মারা যাওয়ার খবর শুনেই সবাই যেন স্তম্ভিত হয়ে গেল। বললে, মারা গেছেন?
পরমেশ মল্লিক হরনারায়ণ চৌধুরীর কাছারিতেও কিছুদিন কাজ করেছিলেন। খবরটা শুনে তিনি সকলের চেয়ে বেশি চমকে উঠলেন। বললেন, সে কি, মারা গিয়েছেন? তা কি হয়েছিল শেষকালে? প্রকাশ রায় বললে, তেমন কিছুই হয়নি, বেশ ভালোই ছিলেন। কদিন ধরে দেখছিলুম তিনি বাইরে বেরোচ্ছিলেন না। একদিন ঘরের দরজা খুলে দেখি তিনি মরে পড়ে আছেন। আমরা কেউ জানতেও পারিনি। নতুন লোকের আমদানি দেখে ততক্ষণে আরও কিছু লোক এসে জড়ো হয়েছিল। হরনারায়ণ চৌধুরীর মৃত্যুর খবর শুনে অনেকেই দীর্ঘশ্বাস ফেললে। অনেকেই তাকে দেখেছে, যারা দেখেনি তারা নাম শুনেছে, চৌধুরী বংশের কাহিনীও শুনেছে। সেই হরনারায়ণ চৌধুরী মর্মান্তিক পরিণতির বর্ণনা শুনে সবার মুখ দিয়ে অজান্তে একটা আহা শব্দ বেরিয়ে এলো। এমনিই হয় গো, যত বড় লোকই হও না কেন, সকলের পরিণতি ওই মৃত্যুতে, ওর থেকে কারোর মুক্তি নেই। এই পুরনো কথাটাই যেন আবার সকলের নতুন করে মনে পড়ে গেল। প্রকাশ রায় বললে, তা এখন সে যা হবার হয়ে গেছে। এখন আমি এসেছি সদাকে খুঁজতে। কোথায় গেলে যে তাকে পাই বলতে পারেন? কলকাতাতেও গিয়েছিলাম, সেখানে তার কোনো সন্ধান জানে না কেউ। তাই নবাবগঞ্জে এলাম। এখন এরপর কোথায় গেলে তাকে পাবো তা বুঝতে পারছি না। পরমেশ মল্লিক বললেন, সদা কি আর বেঁচে আছে? আমার তো বিশ্বাস হয় না। শেষকালের দিকে তার অবস্থা বড়ই খারাপ হয়েছিল কি না। ওই একদিন মাত্র এসেছিল এই গায়ে, তাও সে অনেক কাল হলো। কেন? নিতাই হালদার পাশেই দাঁড়িয়েছিল। সে আর থাকতে পারলে না, বললে, কেন ভালো থাকবে? আপনারা কি তার কোনো খোঁজ খবর নিয়েছিলেন? নিজের বাপ যাকে দেখতো না, সে কি করে ভালো থাকবে? তাকে কি কেউ খেতে পড়তে দিত? এখন তার বাপ মারা গেছে, তাই সম্পত্তির লোভে তার খোঁজ খবর নিতে এসেছেন আপনারা, কিন্তু তখন কোথায় ছিলেন? পরমেশ মল্লিকও তাই বললেন। হ্যাঁ শালাবাবু, শেষকালের দিকে সদার বড়ই কষ্টে দিন কেটেছে। অত বড় বংশের ছেলে, তার কিনা এই দশা। শেষকালে একটা যাত্রার দল এসেছিল গায়ে, তাদেরই পেছন পেছন সে চলে গেল। প্রকাশ রায় যেন এতক্ষণে খানিকটা সুরাহা পেলে। বললে, যাত্রার দলের সঙ্গে? তা কোথায় গেল তাদের সঙ্গে? তা কি আর দেখেছি ছাই? যাত্রার দল কি আর এক জায়গায় বসে থাকে শালাবাবু? তারা তো ঘুরে বেড়ায় চারিদিকে। আজ আছে হুগলি, কাল হয়তো আবার চলে গেল আসামের দিকে। তবু একটা আপিস তো আছে তাদের কোথাও। ওই যাত্রা দলের নামটাও জানতে পারলে তাদের হেড অফিসে গিয়ে খোঁজ নিতে পারি। পরমেশ মল্লিক বললেন, তা কত যাত্রার দলই তো আসে গো। ও যাদের সঙ্গে গিয়েছিল তাদের নামটা ঠিক মনে পড়ছে না। তারপর অন্য যারা আশেপাশে ছিল তাদের দিকে ফিরে বললে, তোমরা জানো নাকি কেউ নামটা? নিতাই হালদার পাশেই ছিল। সে আর থাকতে পারলে না, বললে, তা এতদিন কোথায় ছিলেন আপনারা শালাবাবু? এতদিন তো আপনারা একবারও খোঁজ নিতে আসেননি তার। এখন চৌধুরী মশাই মারা গেছেন, তাই তার অগাধ টাকার ওয়ারিশানকে খুঁজে বার করতে এসেছেন। আমরা সবই বুঝতে পেরেছি। প্রকাশ রায় কথাগুলো শুনে কেমন যেন চুপসে গেল। নিতাই হালদার তবুও থামলে না, বলতে লাগলো, চৌধুরী মশাইয়ের লাখ লাখ টাকা, এখন সবই তো সদানন্দের, তাই তার জন্য এখন আপনাদের যত দরদ উতলে উঠেছে, তাই না? তাই এখন খোঁজ পড়েছে তার। ভেবেছেন পাগল ভাগ্নেকে সামনে খাড়া করে টাকাগুলো নিজেদের পকেটে পুরবেন। তা মতলব আপনাদের খুবই ভালো শালাবাবু, কিন্তু একটা কথা বলে রাখছি, সদানন্দে যা হয় হোক, এতে আপনাদেরও কিন্তু কিছু ভালো হবে না। আপনাদের এই টাকা ভোগে আসবে না। এখনও আকাশের চন্দ্র সূর্য ওঠে, ভুলে যাবেন না মাথার উপর ভগবান বলে এখনও একজন আছেন। পরমেশ মল্লিক নিতাই হালদারকে থামিয়ে দিলেন, বললেন, নিতাই, তুই থাম তো। নিতাই মুখ ফোড় ছেলে বরাবরই, বললে, কেন থামবো কেন খুড়োমশাই?
আমি কি কিছু অন্যায় কথা বলেছি? এখানে তো আরও 10 জন গাঁয়ের লোক আছে। সদানন্দকে কে না দেখেছে? সবাই জানে কত নাকাল হয়েছে আত্মীয় স্বজনের কাছে। নিজের বাপ যখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এক মুঠো ভাত দিয়ে ছেলেকে বাঁচায়নি, তখন এই মামা তো এসে তাকে নিজের বাড়িতে ঠাঁই দেয়নি। যতদিন দিদি ছিল, যতদিন টাকা জুগিয়েছে, ততদিন খুব খাতির, ততদিন শালাবাবু ঘরের লোক। আর যেই দিদি মারা গেল অমনি উধাও। প্রকাশ রায়ের কথাগুলো ভালো লাগলো না। সুটকেসটা নিয়ে উঠে দাঁড়ালো, বললে, আচ্ছা আমি তাহলে উঠি। নিতাই হালদার বললে, আমাদের কথাগুলো শুনতে ভালো লাগছে না কি না, তাই উঠে যাচ্ছেন। কড়া কথা আর কারই বা শুনতে ভালো লাগে বলুন? প্রকাশ রায় আমতা আমতা করে বলতে লাগলো, না মানে সদানন্দকে খুঁজতেই তো আমার এখানে আসা। তা সে যখন এখানে নেই, তখন অন্য কোথাও গিয়ে চেষ্টা করে দেখি গে। নিতাই বললে, হ্যাঁ, অন্য কোথাও গিয়ে খুঁজে বার করবার চেষ্টা করুন। খুঁজে বার করে বাড়িতে নিয়ে গিয়ে তুলুন। তুলে জামাই আদরে রেখে তার মাথায় হাত বুলিয়ে তাকে দিয়ে একটা জাতা কাগজে সই করিয়ে দিন। তারপর তাকে লাথি ঝাঁটা মেরে দূর করে দিন গে। কেউ কিচ্ছু জানতে পারবে না। মাঝখান থেকে জামাইবাবুর লাখ লাখ টাকা সম্পত্তি আপনাদের হাতে এসে যাবে। সেদিন গ্রামের লোকে যে কথাগুলো বলল, তার একটা কথাও মিথ্যে নয়। কিন্তু সবাই জানত হরনারায়ণ চৌধুরী শ্বশুরের অনেক টাকা পেয়েছিলেন। নবাবগঞ্জের অত সম্পত্তি সব কিছু বিক্রি করে যা পেয়েছিলেন, সব নিয়ে গিয়ে তিনি ভাগলপুরেই উঠেছিলেন। সদানন্দের ঠাকুরদা মা সবাই তখন মারা গেছে। নয়নতারাও শ্বশুর বাড়ি ছেড়ে তখন কেষ্টনগরে তার বাপের বাড়িতে গিয়ে উঠেছে। সমস্ত বাড়িটাই যেন তখন রাতারাতি শ্মশান হয়ে গেছে। চৌধুরী মশাই নবাবগঞ্জে তখন সারা বাড়িতে একলাই কাটাতেন। আর সদানন্দ তখন কোথায় থাকতো কেউ জানে না। কেউ তার কোনো খোঁজ রাখত না। ওই পরমেশ মৌলিক যেখানে বসে আছেন, এই 12 তলার মাচার ওপর সদানন্দ অনেকদিন অনেক রাত কাটিয়েছে। নিতাই হালদার জিজ্ঞেস করত, ছোটবাবু, আপনি বাড়ি যাবেন না? রাত যে অনেক হলো। তখন হরনারায়ণ চৌধুরী মশাই মস্ত বাড়িটায় একলাই থাকতেন। নবাবগঞ্জের 12তলা থেকে দেখা যেত চৌধুরীদের বাড়িটা। সারা বাড়িতে অসংখ্য ঘর, 4 মহলা বাড়ি। দক্ষিণ দিকে সেই পুকুরটা, একেবারে বাড়ির লাগোয়া। পুকুর থেকে উঠতেই পাড়ের ওপর সার সার ধান চাল ডালের মড়াই। পুকুর আর মড়াইয়ের মাঝখানে অনেকখানি লম্বা জায়গা জুড়ে শাকসবজির বাগান, লাউ, কুমড়ো, উচ্ছের মাচা, কয়েকটা পেঁপে গাছও আছে, বেগুনের ক্ষেত। যখন চৌধুরী বাড়ি জমজমাট ছিল, তখন ওইখানেই ওই বাড়ির মেয়েদের শাড়ি শুকোতো সার সার। শুকোবার পর গৌরী পিসি এসে আবার বিকেলের দিকে সেইগুলো তুলে নিয়ে গিয়ে ভেতর বাড়িতে যার যার ঘরে সাজিয়ে রেখে দিত। আর যখন রাত হতো, তখন ওই জায়গাটাতে আর যেতে পারা যেত না, ভয় করত। কিন্তু তার পাশেই ছিল গোয়ালঘর। সেই রাত্রির বেলা অনেক দিন সদানন্দ ওই পুকুরের শান বাঁধানো ঘাটের ওপর চুপ করে বসে থাকত। তার মনে হতো পুকুরের জলের মধ্যে কারা যেন দল বেঁধে উঠে আসছে তার দিকে। মানুষের মতো চেহারা তাদের সব, কিন্তু ঠিক যেন আবার মানুষও নয়। কাছে আসতে সদানন্দ ভয় পেয়ে যেত, চেঁচিয়ে বলে উঠত, তোমরা কারা? কারা তোমরা? লোকগুলো হাসত, বলতো, আমাদের তোমরা চিনতে পারবে না গো, আমাদের চিনবে না তুমি। সদানন্দ বলতো, কিন্তু তোমরা এখানে কি করতে এসেছো? বাড়ির ভেতরে যাবে নাকি? লোকগুলো আরও হেসে উঠত, বলতো, আমরা সব জায়গায় যেতে পারি, কিন্তু তোমরা এখানে কি করতে এসেছো? দেখতে। কি দেখতে? দেখতে এসেছি তোমরা কেমন আছো। দেখতে এসেছি নবাবগঞ্জে সব মানুষেরা কেমন আছে। তোমাদের বাড়ি কোথায়? এই নবাবগঞ্জেই আমাদের বাড়ি ছিল একদিন, কিন্তু
এখানে আর আমাদের কোনো বাড়ি নেই, এখন সব জায়গাতেই আমাদের বাড়ি, এখন আমরা সব জায়গাতেই যেতে পারি। তবে কি তোমরা ভূত? লোকগুলো সদানন্দের প্রশ্ন শুনে হেসে উঠত, বলতো, ভয় পাচ্ছ বুঝি? ভয় পেও না, আমরা রোজ রোজ এখানে আসি, আমরা রোজ রোজ এখানে আসব, আমাদের কেউ আটকাতে পারবে না। এখানে আগে তো আসতে পারতুম না, আমরা চৌধুরী মশাইয়ের কাছারি বাড়িতে এসে এককালে তার সামনে হাত জোড়ো করে বসে থাকতুম, খাজনা মুকুব করতে বলতুম। আগে আমরা ছিলুম কালীগঞ্জের জমিদার বাবুর প্রজা, পরে আমরা হলুম চৌধুরী মশাইয়ের প্রজা। আমরা খরার সময় খাজনা দিতে পারিনি, ওই যেইবার ঝড়ে আমাদের বাড়ি পড়ে গিয়েছিল, আমরা চৌধুরী মশাইয়ের ঝাড় থেকে বাঁশ কেটেছিলুম, তার জন্যই আমাদের নামে সদরের কাছারিতে ফৌজদারি মামলা হয়েছিল। তারপর তারপর আমাদের জমি খাস হয়ে গিয়েছে, আমাদের ভিটে মাটি সব উচ্ছন্ন হয়ে গিয়েছে। এই দেখো, এর দিকে চেয়ে দেখো, এর গলায় কিসের দাগ দেখছো? কিসের দাগ? সদানন্দ সেই অন্ধকারের মধ্যেই লোকটার গলার কাছে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলে। অস্পষ্ট ছায়া সব, তবুও মনে হলো সেইখানকার ছায়াটা যেন আরো ঘন, আরো গম্ভীর হয়ে উঠেছে। এ গলায় দড়ি দিয়ে মরেছিল। কথাটা শুনেই সদানন্দ হঠাৎ আঁতকে উঠলে। গলায় দড়ি দিয়েছিল? হ্যাঁ, বারোয়ারিতলার বট গাছের ডালে গলায় দড়ি বেঁধে ঝুলে পড়েছিল। এর নাম কি? কপিল পায়রা পোড়া। নামটা কানে যেতেই সদানন্দ একটা আর্তনাদ করে সেই ইট বাঁধানো পৈঠের ওপরেই অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু কেউ তা টের পেল না। সন্ধেবেলা যখন হরিহরবাবু ছাত্রকে পড়াতে এসেছেন, তখন খোঁজ পড়ল খোকাবাবু নেই। খুঁজে বার করো সদানন্দকে। হরিহরবাবু সেই 3 ক্রোশ দূর থেকে সাইকেল ঠেঙিয়ে রোজ নবাবগঞ্জে পড়াতে আসেন, সকলেরই সেই কথা জানা। বাড়ি ময় খোঁজ পড়ল। বড় অন্যমনস্ক ছেলে, খেয়ালি রকমের মানুষ। অনেক সময় স্কুল থেকে আসতে আসতেই কারোর বাড়িতে গিয়ে ঢুকে পড়ে তাদের ঘানি গাছে চড়ে বসত। তখন আর বাড়ির কথা, খিদের কথা কিছুই মনে পড়ত না। সেই দিন সব জায়গায় খোঁজা হলো। চণ্ডীমণ্ডপে চৌধুরী মশাই প্রজা পাঠকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি বললেন, কই, আমি তো তাকে দেখিনি, আমার কাছে তো কই আসেনি। স্কুল থেকে এসেছিল তো? গৌরী পিসি নিজের হাতে তাকে মুড়ি বাতাসা আর সন্দেশ খেতে দিয়েছে। তাহলে যাবে কোথায়? দিনুও ছুটল বারোয়ারি তলায়, সেখানেও নেই। প্রকাশ মামা এসেছিল দিদির কাছে, বাইরে কোথাও যেন ঘুরছিল। বাড়িতে এসে শুনল ভাগ্নেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার দৌড়ে বাইরে। যাবে কোথায় সে? উড়ে তো আর যেতে পারে না। দিদিকে বললে, কিছু টাকা দাও তো দিদি। দিদি বললে, টাকার কি হবে রে? প্রকাশ বললে, নানান জায়গায় যেতে হবে তো, টাকাটা হাতে থাকা ভালো বুঝলে। সব সময় কিছু টাকা হাতে রেখে দিও, দেখবে সঙ্গে সঙ্গে সব সুরাহা হয়ে গেছে। টাকা নিয়ে প্রকাশ রায় বেরোলো, কিন্তু আসলে খুঁজে বার করলো গৌরী পিসি। গৌরী পিসি গোয়াল ঘরের দিকে যাচ্ছিল ঘুঁটে আনতে। হঠাৎ চাঁদের আলোয় দেখতে পেলে কে যেন ঘাটের পৈঠের ওপর চিৎপাত হয়ে শুয়ে গোঙাচ্ছে। একবার যেন কেমন সন্দেহ হলো। তারপর বললে, কে রে, কে ওখানে শুয়ে আছিস? কে তুই? উত্তর না পেয়ে পায়ে পায়ে কাছে গিয়ে দেখে খোকা। খোকাকে ওই অবস্থায় দেখে আর দাঁড়াতে পারল না। দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে এসে খবর দিতেই সবাই দৌড়ে গেছে। চৌধুরী মশাই চণ্ডীমণ্ডপ ছেড়ে এসেছেন। প্রজা পাঠক যারা ছিল তারা সবাই এলো। সবাই ধরাধরি করে নিয়ে এসে তুলল ভেতর বাড়িতে। তারপর ডাক্তার বদ্যি আসার পর যখন তার জ্ঞান হলো, সবাই জিজ্ঞেস করলে, কি হয়েছিল রে তোর? সন্ধেবেলা ওখানে গিয়েছিলি কি করতে? ভয় পেয়েছিলি? হ্যাঁ,
কে ভয় দেখিয়েছিল? সদানন্দ বললে, কপিল পায়রা পোড়া। তাই এইসব সদানন্দের জীবনে ছোটবেলাকার ঘটনা। প্রকাশ মামা যখন কেষ্টনগরে সদানন্দের পাত্রী দেখতে গিয়েছিল তখন এইসব কথা উঠেছিল। বিআই মশাই সরল সাদাসিধে মানুষ। নবাবগঞ্জে চৌধুরী বাড়ির একমাত্র ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হবে, তা শুনে তিনি খুবই খুশি হয়েছিলেন। সারা জীবন স্কুলে ছাত্রদের সংস্কৃত শিখিয়েছেন। কাকে বলে ধাতুরূপ তা তিনি জানেন, কাকে বলে ব্যাকরণ আর কাকে বলে অলঙ্কার তাও তিনি জানেন। খাওয়া পড়ার যেমন কিছু ভাবনা ছিল না, তেমনি অভাবও ছিল না কিছুর। তিনি বলতেন, অভাব বললেই অভাব, নইলে কোনো অভাব নেই আমার। আমি যদি কিছু না চাই তো আমার অভাব থাকবে কি করে? আমার তো ওই একটা মাত্র মেয়ে নয়নতারা। নয়নতারাকে যে দেখবে তারই পছন্দ হবে। নয়নতারার বিয়ের জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না। গৃহিণী বলতেন, কিন্তু তাই বলে বিয়ের চেষ্টা তো করতে হবে। ব্যাকরণ তীর্থ পণ্ডিত মানুষ ওই কালীকান্ত ভট্টাচার্য। তিনি বলতেন, চেষ্টা করবার আমরা কে গো? যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার যা মনোবাঞ্ছা তাই হবে। তা প্রকাশ মামা যখন নিজের সম্বন্ধটা নিয়ে গিয়েছিল তখন কালীকান্ত ভট্টাচার্য তাকে সে কথাই বলেছিলেন, আমি আর কে বলুন, আর আপনিই বা কে? আমরা কেউ কিছুই নই, নিমিত্ত মাত্র। নয়নতারার মা আমাকে তাগিদ দেন, বলেন, মেয়ের বিয়ের জন্য তুমি কিছু ভাবছো না। তা আমি বলি, মেয়ের বিয়ের ব্যাপারে আমি আর ভাববার কে? যিনি ওকে আমার সংসারে পাঠিয়েছেন তিনিই ভাবছেন। তা দেখুন, কোথায় ছিলেন আপনি আর কোথায় ছিলাম আমি? হঠাৎই আপনি নয়নতারা সম্বন্ধ নিয়ে এলেন। আর এমন পাত্র পাওয়া তো আমার পক্ষে ভাগ্যের কথা রায়মশাই। তারপর থেমে তিনি জিজ্ঞেস করলেন, তা আপনি পাত্রের কে হলেন? মামা। হরনারায়ণ চৌধুরী মশাই শালক আপনি? আগে না, আমি হলাম চৌধুরী মশাইয়ের গৃহিণীর মামার ছেলে, অর্থাৎ মামাতো ভাই। তবে আসলে বলতে গেলে নিজের ভাইয়ের মতোই। ছোটবেলা থেকেই চৌধুরী মশাইয়ের শ্বশুর কীর্তিপদ মুখোপাধ্যায়ের কোনো পুত্র সন্তান ছিল না তো, তাই আমি তার বাড়িতেই ছেলের মতো মানুষ হয়েছি। তার জন্যই এত ঘনিষ্ঠতা। দিদি আমাকে বলে দিয়েছিল আমার ভাগ্নের জন্য একটা ডানা কাটা পুরীর মতো পাত্রী চাই। তা অনেক খুঁজেছি বুঝলেন, প্রায় 100 মেয়ে দেখেছি এ পর্যন্ত। আমার ভগ্নিপতির তো আর টাকার প্রয়োজন নেই, টাকা তার অনেক আছে, কিন্তু তার একমাত্র বাসনা পুত্রবধূটি যেন ডানা কাটা পরি হয়, আর কিছু নয়। কালীকান্ত ভট্টাচার্য জিজ্ঞেস করলেন, তা আমার মেয়েকে কেমন দেখলেন? প্রকাশ মামা বললেন, ওই যে এক কথাই বললাম, ডানা কাটা পরি। আপনার পছন্দ হয়েছে? প্রকাশ বললে, আপনার মেয়েকে যার পছন্দ হবে না, হয় সে কানা, নয়তো সে মিথ্যেবাদী। কালীকান্ত ভট্টাচার্যের চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল। তিনি কি করবেন বুঝেই উঠতে পারলেন না। বলে উঠলেন, আপনি আর দুটো সরভাজা নিন বেয়াই মশাই। তা দিন, খেতে আমার কোনো কালেই আপত্তি নেই। একবার সম্বন্ধটা যাক, তখন দেখব আপনি আমাকে কত সরপুরিয়া সরভাজা খাওয়াতে পারেন। কথাটা বলে প্রকাশ যত হাসতে লাগলো, ভট্টাচার্য মশাইও তত হাসতে লাগলো। সঙ্গে সঙ্গে আরও সরপুরিয়া এলো, সরভাজা এলো, আরও অনেক কথা হলো, আরও হাসি হলো। তা প্রথম দিনেই প্রকাশ মামা হাসিতে গল্পে পাত্রীর বাবার মন ভিজিয়ে দিলে। সেইখান থেকে বেরিয়ে সোজা ট্রেনে উঠে একেবারে রেল বাজারে নামল। বারোয়ারিতলায় আসতেই লোকজনে ধরলে, কি শালাবাবু, কোত্থেকে আসা হচ্ছে? শালাবাবু বললে, ওহে, তোমাদের সব বলে রাখি,
আসছে অঘ্রাণে সদার বিয়ে, এই পাত্রী পছন্দ করে এলুম, তোমরা সবাই যাবে, তোমাদের সব নেমন্তন্ন রইল। কথা শুনে সবাই অবাক। সদানন্দের বিয়ে, চৌধুরী মশাইয়ের একমাত্র ছেলের বিয়ে। নেমন্তন্ন হবে সকলের, যাওয়া চাই কিন্তু। কিন্তু কোথায় বিয়ে, কবে, কোন তারিখে বিয়ে তার কোনো ঠিক নেই। শুধু পাত্রী দেখলুম আর বিয়ে হয়ে গেল। বিয়ে কি অত সহজে হয়? আর তাছাড়াও যার বিয়ে সেই চৌধুরী মশাইয়ের ছেলে, সে তো বলে বিয়েই করবে না। রাস্তায় ঘাটে কত লোক সদানন্দকে দেখেছে। সকলের সঙ্গে নদীতে চান করবার সময়েও অনেকেই জিজ্ঞেস করেছে, কী রে সদা, কাল কোথায় ছিলি তুই? সবাই যে তোকে খোঁজাখুঁজি করছিল, কোথায় গিয়েছিলি? সদানন্দ বলেছে, কালীগঞ্জে। কালীগঞ্জে? কালীগঞ্জে কি করতে? বেড়াতে। কালীগঞ্জে বেড়াতে যাওয়ার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর বেড়াবার জায়গা পেলে না সদানন্দ? বেড়াতে গেলে কিনা সেই কালীগঞ্জে? তার চেয়ে তো বারোয়ারিতলায় নিতাই হালদাদের দোকানের সামনে মাচায় তাস খেলতে এলেই হতো। কিংবা নলদময়ন্তী থিয়েটার করছে ক্লাবের ছেলেরা, সেখানে গিয়ে মহড়াটা শুনলেই হয়। তা নয় একলা একলা খেতে খামারে ঘুরে বেড়ানো। একজন বললে, এইবার চৌধুরী মশাইকে বলবো তোর একটা বিয়ে দিয়ে দিতে, তখন তোর বাড়িতে মন বসবে। সদানন্দ বললে, আমি বিয়ে করব না। বিয়ে করবি না? তোর এই এত জমি জমা, এত টাকা করি, কে খাবে? আমার দাদু খাবে, আমার বাবা খাবে। কিন্তু যখন তোর ঠাকুরদা থাকবে না, তোর বাবা মা কেউ থাকবে না, আর যখন তুইও থাকবি না, তখন কে খাবে? সদানন্দ বলতো, তাহলে তোমরা আছো কি করতে? তোমরা খাবে। আমরা? আমরা খাবো? আমাদের কি আর অমন কপাল রে? অমন কপাল হলে তো আমরা বড় লোকের বাড়িতে জন্মাতুম। এই বলে লোকে হাসত। চৌধুরী মশাই ছেলের কাণ্ড দেখে সবাই হাসত, বলতো, ছোটবেলায় অমন সবাই বলে, হে, তারপর দেখবো যখন বড় হবে, বিয়ে হবে, সংসার হবে, তখন ওর বাপ ঠাকুরদার মতোই বাকি খাজনার দায়ে আমাদের নামে আবার কাছারিতে গিয়ে নালিশ ঠুকে দেবে। ওরকম অনেক দেখা আছে, হে, অনেক দেখা আছে। কিন্তু ক্রমে সেই সদানন্দের বয়স হয়েছে, যাকে বলে সাবালক, তাই হয়েছে। স্কুল থেকে পাশ করে কলেজে পড়তে গেছে, কিন্তু তখনও সেই একই রকম, আগেও যা ছিল পরেও তাই। তা সেই সদার এখন বিয়ে। বারাড়িতলার আড্ডায় রীতিমতো শোরগোল পড়ে গেল। হরনারায়ণ চৌধুরীর বাড়ির বিয়ে তো আর নয় যে যেমন নবাবগঞ্জে সমস্ত লোকের বাড়ির বিয়ে। গ্রাম শুদ্ধ লোকই কোমর বেঁধে লেগে গেল আলোচনা করতে। কোথা থেকে মিষ্টি আসছে, কোন গয়লা বাড়িতে দইয়ের বরাত গেছে, কোন কুমোর বাড়িতে হাঁড়ি কলসি জ্বালার বায়না গেছে, কোন সদর থেকে গোড়া বাজনার দল আসছে, সব খবর মুখে মুখে ফিরতে লাগলো। তাগ লেগে গেল শালাবাবুর গরম মেজাজ দেখে। পাত্রী পছন্দ করা শুরু থেকে নুন কলাপাতা পর্যন্তটুকু সবই যেন তার দায়। নরনারায়ণ চৌধুরীর ভেতরে দোতলায় বসে বসে হুকুম জারি করেই খালাস। নাতির বিয়ে বলে কথা, তা সেই বিয়ে তিনি দেখে যেতে পারবেন, তার কাছে তার চেয়ে বেশি আনন্দের আর কিছুই নেই। ছেলে হরনারায়ণ নিজে গিয়ে কন্যাকে হীরের মুকুট দিয়ে আশীর্বাদ করে এসেছে। ওদিক থেকে কালীকান্ত ভট্টাচার্য মশাই নিজের সাধ্যমতো একটা সোনার বোতামে শের দিয়ে পাত্রকে আশীর্বাদ করে গেছেন। তার নিজের অবস্থার চেয়েও 1000 গুণ বড় অবস্থার বংশের সঙ্গে কুটুম্বি করেছেন তিনি। সেটা তার পক্ষেও মহা আনন্দের ঘটনা। দুপক্ষই খুশি। আর দুই পক্ষের মাঝখানে যোগসূত্রের মতো প্রকাশ মামা একবার কেষ্টনগর আর একবার নবাবগঞ্জ করছে। ছেলে মেয়ে বউ সবাইকে নিয়ে এসে তুলেছে এইখানে। নরনারায়ণ চৌধুরীর বেয়ায় কীর্তিপদ মুখোপাধ্যায়েরও সুলতানপুর থেকে অসুস্থ শরীর নিয়ে এসে হাজির হয়েছেন।
কিন্তু সব কিছুর দায়িত্ব বলতে গেলে যেন শালাবাবুরই একলার। একবার ভাড়ার ঘরে গিয়ে হাজির হয়, আবার একবার দিদির কাছে। বলে, সপাচের টাকা দাও তো দিদি। দিদি টাকা দিতে দিতে শুধুমাত্র একবার জিজ্ঞেস করে, আবার 500 টাকা কি হবে রে? তো জামাইবাবুর কাছেই তো চাইলে পারতিস। টাকাগুলো পকেটে পুরতে পুরতে প্রকাশ বলে, জামাইবাবুকে এখন কোথায় খুঁজে পাই বলো দেখিনি? আমারই বা অত সময় কোথায়? শেষকালে সব হিসেব দিলেই তো হলো নাকি? এই বলে হনহন করে যেমন হঠাৎ এসেছিল, তেমনি হঠাৎই কোথায় যেন উধাও হয়ে যায়। নাইবার খাবারও যেন সময় নেই তার। নরনারায়ণ চৌধুরী এক একবার জিজ্ঞেস করেন, কৈলাস, সব কাজকর্ম ওদিকে ঠিক চলছে তো? কৈলাস গোমস্তা বলে, আগে হ্যাঁ কর্তা বাবু, প্রকাশ মামা আছেন, তিনি সবই করছেন। নরনারায়ণ চৌধুরী চিনতে পারলেন না, জিজ্ঞেস করলেন, প্রকাশ মামা? সে আবার কে? আগে আমাদের বৌমার ভাই। বৌমার ভাই মানে? নারায়ণের শালা? আগে হ্যাঁ। তা বেআই মশাইয়ের তো পুত্র সন্তান ছিল না, শালা কোত্থেকে এলো? আগে বৌমার মামা তো ভাই, ওই আমাদের বেআই মশাইয়ের কাছেই মানুষ কি না, ছেলেবেলাতেই বাবা মা মারা গিয়েছিল। ও, বলেই তিনি চুপ করে গেলেন। অনেকবার শুনেছেন তিনি কথাটা, তবু শেষের দিকে অনেক কিছুই তিনি ভুলে যেতেন। যখন বিয়েবাড়ি এমনই জমজমাট, চৌধুরী বাড়িতে লোকজন গমগম করছে, তখন গ্রামের লোকের কানে গেল শাঁখ বাজার শব্দ। লোকজন সবাই ভিড় করে এলো। গায়ে হলুদ এসেছে, গায়ে হলুদ এসেছে, শাঁখ বাজাও, শাঁখ বাজাও। গায়ে হলুদের দলের সঙ্গে এসেছে অনেক লোক, এসেছে সকাল 8টার আগেই। পুরুতমশাই পাঁজি দেখে সময় বলে দিয়েছেন। সেই সময়ের মধ্যে ছেলের গায়ে হলুদ না হলে ওদিকে মেয়ের গায়ে হলুদও হবে না। এদিকে টাইম দেয়া হয়ে গেছে সকাল 8টা, আর ওইদিকে সেই হিসেব করে মেয়ের গায়ে হলুদ হবে সকাল 9টার সময়। হিন্দুর বিয়ে বলে কথা, এর নড়চড় হবার উপায় নেই, হলে অকল্যাণ হবে। অকল্যাণ হবে বরকনের, অকল্যাণ হবে চৌধুরী বংশের, অকল্যাণ হবে ব্যাকরণ তীর্থ কালীকান্ত ভট্টাচার্যের বংশেরও। কৃষ্ণনগর থেকে নবাবগঞ্জ, মাঝখানে রানাঘাটে একবার ট্রেন বদল করতে হয়, সময়ও অনেক লাগে। তারপর আছে রেলবাজার থেকে এতখানি রাস্তা। গায়ে হলুদের দল যখন কেষ্টনগরে ফিরল তখন বিকেল পুইয়ে গেছে। সামনের রাস্তার দিকে হাঁ পিত্তিস করে চেয়েছিলেন ভট্টাচার্যি মশাই। বাড়ির ভেতরেও সকলেই উদ্বেগ ছিল। কুটুমবাড়ি থেকে ঘুরে আসছে, ওদের মুখ থেকে অনেক খবর শোনা যাবে। কি গো বিপিন, গায়ে হলুদ হলো? কীরকম খাতির করলে বেয়াই মশাইরা? বিপিনের মুখটা যেন কেমন গম্ভীর গম্ভীর। কই, কিছু কথা বলছো না যে? বিপিন বললে, আগে পণ্ডিত মশাই, খাতির খুব ভালোই পেয়েছি, পেট ভরে খেয়েওছি, আমরা সবাই খেয়েছি, কিন্তু কি বলতে গিয়ে যেন বিপিন থেমে গেল। পণ্ডিত মশাই বুঝতে পারলেন না, বললেন, কিন্তু কি? আগে গায়ে হলুদ হয়নি। গায়ে হলুদ হয়নি মানে? এদিকে নয়নতারা যে গায়ে হলুদ হয়ে গেল সকাল 9টার সময়, আর ওদিকে 8টার সময় ছেলের গায়ে হলুদ হবার কথা। সেই হিসেব করে আমরাও যে মেয়ের গায়ে হলুদ দিয়ে দিয়েছি, আর সেই রকমই তো ব্যবস্থা ছিল। বিপিন মুখ কাছুমাছু করে বললে, আগে বর বাবাজিকে পাওয়া গেল না। পাওয়া গেল না মানে? বিপিন বললে, আগের রাত্রির থেকেই বর বাবাজি কোথায় যেন বেরিয়ে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তা শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত কি হলো তাই বলো আগে। শেষ পর্যন্ত পাওয়া গেল বরকে? আগে না, পাওয়া গেল না। আমরা আর কতক্ষণ অপেক্ষা করব, তাই আমরা চলে এলুম। খবরটা কানে যেতেই ভট্টাচার্য গৃহিণীও ছুটে বাইরে এলেন, বললেন, কি হলো গো,
গায়ে হলুদ হয়নি? এদিকে যে নয়নতারার গায়ে হলুদ হয়ে গেছে, তাহলে কি বর আসবে না নাকি? এই বলে বিপিনের দিকে চাইলেন তিনি। ভিতরের একটা ঘরে নয়নতারা তখন চুপ করে বসেছিল। তার কানেও কথাটা গেল। কানে যেতেই সমস্ত শরীরটা তার অবশ হয়ে এলো। বর আসবে না? কিন্তু না, বোধহয় পণ্ডিত কালীকান্ত ভট্টাচার্যের পূর্বপুরুষের বহু পুণ্যফল ছিল, তাই তার কন্যের বিয়েতে কোনো বিপর্যয়ই ঘটল না, কিংবা বিপর্যয়টা সাময়িকভাবে না ঘটলেও হয়তো অদূর ভবিষ্যতের জন্য মুলতবি রইল। জীবনে দুর্যোগ যখন আসে তখন আপাতত তার আসার রকমটা দেখে অনেক সময় মনে হয় সেটা বুঝি হঠাৎই উদয় হলো, কিন্তু ঝড় আসবার অনেক আগের থেকেই ঝড়ের সংকেত থাকে। ঘরের চালে যখন আগুন লাগে, সেই আগুনের উদ্ভব যে তার কত আগে কারোর তামাক খাওয়ার নেশার তাগিদে, আমরা তা খোঁজ রাখি না। কালীকান্ত ভট্টাচার্য মশাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁধলেন। একেবারে শেষ ট্রেনটাতে বর এসে পৌঁছল। বিপিন দৌড়ে এসে খবর দিয়ে গেল পণ্ডিত মশাইকে। পণ্ডিত মশাই আবার খবর দিলেন তার বাড়ির ভেতরে। বিয়েবাড়িতে তখন চাপা কান্নার রোল উঠেছিল। সুখবরটা পেয়ে সেই বাড়ি আবার গমগম করে উঠল। আবার হাসি ফুটে উঠল সবার মুখে। কে যেন বলে উঠল, ওরে শাঁখ বাজা, শাঁখ বাজা, উলু দে, বর এসে গেছে। হ্যাঁ, কালীকান্ত ভট্টাচার্যের বাড়িতে বর এসে গেছে। নয়নতারার বর এসেছে। স্টেশনের প্ল্যাটফর্মের প্রকাশ মামা তখন সদানন্দকে আগলে আগলে রয়েছে। ভাগ্নে আবার না পালিয়ে যায়। পাশে হরনারায়ণ চৌধুরী ছিলেন, তিনি বরকর্তা, পেছনে পেছনে নাপিত। প্রকাশ মামা বললে, ও আপনি কিছু ভাববেন না জামাইবাবু, আমি সদাকে আগলে রাখছি। প্ল্যাটফর্মে কিছু লোক বর দেখতে ভিড় করেছিল। প্রকাশ মামা তাদের দিকে চেয়ে তেড়ে গেল। বললে, আপনারা কি দেখছেন মশাই? আপনারা কি বর দেখেননি কখনো? একটু রাস্তা দিন না, রাস্তা দিন আমাদেরকে, একটু সরুন। কিন্তু সদানন্দের তখন অন্য চিন্তা। প্রকাশ মামা তার দিকে চেয়ে বললে, ও কিচ্ছু ভাবিস নে তুই, বিয়ে করতে ভয় কিসের রে? আমি তো আছি। এই দেখ না, বিয়ে কে না করেছে? আমি বিয়ে করেছি, তোর বাবা বিয়ে করেছে, তোর ঠাকুরদাও বিয়ে করেছে, আর তোর ঠাকুরদার বাবাও একদিন বিয়ে করেছিল। বিয়ে করতে কিচ্ছু ভয়ের নেই। এই আমার কথাই ধর না কেন, আমি তো একবার বিয়ে করেছি, এরপর যদি দরকার হয় আরও 10 বার বিয়ে করবার হিম্মত রাখি। আমি কি কাউকে পরোয়া করি? সেই দিন প্রকাশ মামার কথায় সদানন্দ মনে মনে হেসেছিল। প্রকাশ মামাও তো একজন মানুষ, কেউ তাকে মানুষ ছাড়া তো জানোয়ার বলবে না। মানুষের মতো দুটো হাত, পা, চোখ, কান, মানুষের মতোই মুখের ভাষা। সংসার ওরকম লোককে সবাই মানুষ বলেই জানে। অথচ প্রকাশ মামা কি সত্যি মানুষ? কতদিন সদানন্দকে সিগারেট খাইয়েছে, তামাক খাইয়েছে, বিড়িও খাইয়েছে, যাত্রার থিয়েটার শুনতে কত দূর দূর গ্রামে নিয়ে গিয়েছে, তারপর অন্য গ্রামে রাত কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরিয়ে দিয়েছে। বাড়ি আসবার আগে ভাগ্নেকে সাবধান করে দিয়েছে, বলেছে, এই খবরদার, কাউকে যেন বলিস না এইসব কথা। সদানন্দ তখন অনেক ছোট, মামার কথাগুলো ঠিক বুঝতে পারত না। জিজ্ঞেস করতো, কী সব কথা? প্রকাশ মামা বলতো, এই যে কার ঘরে রাত কাটিয়েছি। সদানন্দ জিজ্ঞেস করত, কেন? বললে কি হয়েছে? প্রকাশ মামা বলতো, দূর হাঁদা, মেয়ে মানুষের ঘরে রাত কাটালে কাউকে বলতে নেই, জানিস না? কেন? মেয়ে মানুষের ঘরে রাত কাটালে কি দোষ? ওই মেয়ে মানুষটা কে গো? প্রকাশ মামা বলতো, দূর, তুই দেখছি সত্যিই একটা হাঁদা গঙ্গারাম। দেখলি না, ওটা একটা বাজারের মেয়ে মানুষ। বাজারের মেয়ে মানুষ মানে? প্রকাশ মামা অধৈর্য হয়ে উঠত, বলতো,
তোকে নিয়ে তো দেখছি মহা মুশকিলে পড়া গেল। বাজারের মেয়ে মানুষ কাকে বলে তাও এত বড় ছেলেকে বুঝিয়ে বলতে হবে। দেখলি নে মাগির কিরকম ডাঁট। ডাঁট মানে কি? প্রকাশ মামা বলতো, না তোকে দেখছি আর মানুষ করতে পারলুম না। তুই বড় হয়ে যে কি করবি তা বুঝতে পারছি না। শেষকালে তুই কেলেঙ্কারি না বাঁধিয়ে বসিস। যখন তোর বাবা মা মারা যাবার পর লাখ লাখ টাকার সম্পত্তির মালিক হবি, তখন দেখছি সবাই তোকে সব ঠকিয়ে নেবে। সদানন্দ ছোটবেলায় প্রকাশ মামার কথা শুনে অনেক জিনিস জানতে পারত। সে জানতে পারত তাদের অনেক টাকা। তার ঠাকুরদা আর তার বাবা মারা যাবার পরই সে নাকি লাখ লাখ টাকার মালিক হয়ে যাবে। আর শুধু যে তার বাবার টাকা তাই নয়, তার দাদামশাইয়ের নাকি অনেক টাকা। দাদামশাইয়ের মৃত্যুর পরেও সেই টাকা নাকি সদানন্দ একলাই পাবে। তখন তার বয়স 15 কিংবা 16। সেই সময় সে এইসব কথা শুনল। রানাঘাটের বাজারের একটা বাড়িতে তখন তাকে নিয়ে গেছে প্রকাশ মামা। সারা রাত যাত্রা শুনেছে মামার সঙ্গে। যাত্রা যখন শেষ হয়ে গেছে তখন প্রায় মাঝরাত। ঘড়িতে বোধহয় রাত তখন 2টো। সেই অত রাত্রে সদানন্দ খুব ঘুম পেয়ে গেছে। প্রকাশ মামা জিজ্ঞেস করলে, কী রে, খুব ঘুম পেয়েছে? সদানন্দ বললে, হ্যাঁ। তাহলে আয়, তোকে বিছানায় শুইয়ে দিই গে, আয় আমার সঙ্গে। এই বলে বাজারের গলির ভেতরে একটা বাড়ির সামনে গিয়ে ডাকলে, রাধা, রাধা, ও রাধা। অনেক ডাকাডাকির পর একজন মেয়ে মানুষ চোখ রগড়াতে রগড়াতে বাইরে এসে দরজা খুলে দিলে। জিজ্ঞেস করলে, এ কি এত রাত্রিরে? এ আবার কে? প্রকাশ মামার হাবভাব দেখে মনে হলো যেন মেয়ে মানুষটা তার খুব চেনা। কথা বলতে বলতে একেবারে তার বিছানায় গিয়ে বসে পড়ল। সদানন্দ তখনও মেয়ে মানুষটার দিকে হাঁ করে চেয়ে আছে। যাত্রা শুনতে শুনতে তখন তার অত যে ঘুম পাচ্ছিল, সেইখানে সেই মেয়ে মানুষটার বাড়িতে গিয়ে সব যেন কোথায় হাওয়ায় উড়ে গেল। কি রে, রাধার দিকে চেয়ে অমন করে কি দেখছিস? প্রকাশ মামা হাসতে হাসতে সদানন্দকে কথাটা বলতেই সে মাথা নিচু করে নিয়েছিল। তার সেই ওই অল্প বয়সেই মনে হয়েছিল যে অমন করে কোনো অচেনা মেয়ে মানুষের দিকে চেয়ে থাকতে নেই। তারপর প্রকাশ মামার কথাতেই তার যেন আবার জ্ঞান ফিরে এলো। প্রকাশ মামা তখন মেয়ে মানুষটার দিকে চেয়ে বলে চলেছে সদানন্দের কথা। লাখ লাখ টাকার জমিদার এর বাবা, বাবার একমাত্র ছেলে। বুঝলে, বাপ মারা গেলে এই ছেলেই সেই অত টাকা সম্পত্তির একচ্ছত্র মালিক হবে। তা ওকে নিয়ে আমার কাছে এসেছো কেন? ওর বাবা মা জানতে পারলে কিছু বলবে না? প্রকাশ মামা হেসে উঠল, বললে, কেন, তোমাদের এখানে আসা কি খারাপ? রাধা বললে, না, তোমার কথা বলছি নে, তুমি তো এই লাইনের পাকা ঘুঘু। শেষকালে ভাগ্নেকেও এই লাইনে নিয়ে এলে তাই বলছি। প্রকাশ মামা সদানন্দের দিকে চাইলে, বললে, এই লাইনে এলে ক্ষতি কি? তোমারও লাভ আমারও লাভ। তোমার কিসের লাভ? ওমা, লাভ নয়? এত টাকা এ একলা খেতে পারবে? পরের গলায় গামছা দিয়ে টাকা করেছে এ ঠাকুরদা। কালীগঞ্জে এ ঠাকুরদা 15 টাকা মাইনেতে গোমস্তার চাকরি করত। মাত্র 15 টাকা। গোমস্তা বললে খারাপ শোনাতো বলে সবাই এর ঠাকুরদাকে নায়েব মশাই বলে ডাকতো। তা সেই 15 টাকা শুরু করে আজ 15 লাখ টাকা জমিদারির মালিক। আর এই নাতিই হলো কিনা সেই সম্পত্তির একমাত্র ওয়ারিশান। তা খবরটা যেমন রাধার কাছে বিস্ময়কর, তখন সেই ছোটবেলায় সদানন্দের কাছেও বিস্ময়কর। প্রকাশ মামা সেই দিনকার কথাতে সে প্রথম জানতে পারল যে তাদের কত টাকা, সে কত বড় লোক। রাধা বললে, কিন্তু তুমি এই বয়সে ওকে এই লাইনে নিয়ে এলে, ও তো বয়স হলে সব ওড়াবে। সে গুড়ে বালি, বুঝলে গো, টাকা ওদের বংশে কারোর হাত দিয়েই গলে না। রাধা বললে, তাই নাকি? হ্যাঁ, তাই তো আমি আমার দিদির কাছ থেকে যা পারি তা হাতিয়ে নিই। এর বাবা, ওই আমার জামাইবাবু,
এক পয়সার ফাদার মাদার। সেজন্যই তো এই ভাগ্নেটাকে এই লাইনে এনে একটু মানুষ করবার চেষ্টা করছি। দেখি এখন আমার হাত যশ আর এর কপাল। সদানন্দ তখনও রাধার দিকে একদৃষ্টে চেয়ে আছে। তার মনে হলো মেয়ে মানুষটার মধ্যে কিছু যেন অস্বাভাবিকতা রয়েছে একটা। তাদের নবাবগঞ্জের অন্য মেয়ে মানুষদের মতন নয়। শেষ পর্যন্ত সেদিন আর ঘুমই হয়নি সদানন্দের। ওইরকম জায়গায় কারোর ঘুম হয় নাকি? মনে আছে বাড়িতে ফিরে আসতে মা জিজ্ঞেস করলে, কিরে সমস্ত রাত কোথায় ছিলি, কোথায় ঘুমিয়েছিলি? প্রকাশ মামা বললে, ঘুম হবে কি রে, সাধুদের আশ্রমে কি আর ঘুম হয় কারো? সবাই কেবলই খোল করতাল বাজাচ্ছিল। সাধুদের আশ্রমে? সাধুদের আশ্রম মানে? প্রকাশ মামা বললে, যাত্রা তো শেষ হয়ে গেল সেই 2টোর সময়, তখন আর কোথায় যায়? তা সদা বললে ওর খুব ঘুম পেয়েছে, তাই ওকে নিয়ে রানাঘাটের একটা সাধুদের আশ্রমে গেলুম। কিন্তু সেখানে সবাই এমন হেঁড়ে গলায় রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ করতে লাগলো যে বাপ বাপ বলে আমাদের ঘুম পালিয়ে গিয়ে বাঁচল। দিদি হাসতে লাগলো, বললে, তা আমাদের সদরের উকিলবাবুর বাড়ি থাকতে সাধুদের আশ্রমে তোরা গেলেই বা কেন? প্রকাশ মামা বললে, গেলুম তো সদাকে দেখাতে, যখন বড় হয়ে হাতে ওর অনেক টাকা আসবে তখন যাতে না ঠকে যায়, তাই এখন থেকেই জোচ্চোরদের চিনিয়ে রাখলুম। কথাটা শুনে দিদিও হাসতে লাগলো। প্রকাশ মামা নিজেও হাসতে লাগলো। কিন্তু সদানন্দ সেই দিন হাসতে পারেনি প্রকাশ মামার কথা শুনে। তখনও সেই রানাঘাটের বাজারের মেয়ে মানুষটার কথা মনে পড়ছিল তার। হঠাৎই প্রকাশ মামা জিজ্ঞেস করলে, জামাইবাবুকে তুমি যাত্রা শুনতে যাওয়ার কথা বলনি তো? সত্যি তখনকার দিনে কেউই জানতো না প্রকাশ মামার সঙ্গে বাড়ির বাইরে সে কোথায় কোথায় যেত। চৌধুরী বংশের কুলতিলকের পক্ষে যেখানে যাওয়া নিষিদ্ধ, সেখানেও যে সেই বয়সে সে গিয়ে সব কিছু বিধিনিষেধ অমান্য করে বসে আছে, এই কথা গুরুজনদের কারোরই তখন গোচরে আসেনি। জীবন দেখা কি এতই সোজা? প্রকাশ মামা না হলে কি জীবনের উল্টো পিঠটা সে দেখতে পেত? একদিকে নরনারায়ণ চৌধুরীর অর্থ লালসা আর তার বাবার বৈষয়িক কূটকৌশলিক বুদ্ধি, আর অন্যদিকে প্রকাশ মামার বেপরোয়া জীবনভোগ। একদিকে কালীগঞ্জের বউ এসে পালকি থেকে নামতো আর দাদুর কাছে গিয়ে টাকা চাইতো, আরেকদিকে সেই টাকায় প্রকাশ মামার হাতে ফুটো দিয়ে রানাঘাটের বাজারের চালা ঘরে গিয়ে নিঃশেষ হয়ে যেত। মানুষের জীবনের এই অঙ্কটা সে কিছুতেই কষতে পারত না। একদিন মাকে জিজ্ঞেস করত, মা ওই বউটা কে গো, পালকি করে আমাদের বাড়িতে আসে, কেবলই দাদুর কাছে এসে টাকা চায়, কেন? মা বলতো, ও কালীগঞ্জের বউ। কালীগঞ্জের বউ কালীগঞ্জে থাকে না কেন? আমাদের নবাবগঞ্জে কেন জ্বালাতে আসে? মা তাড়াতাড়ি ছেলেকে চুপ করিয়ে দিত, বলতো, চুপ চুপ, ও কথা বলতে নেই বাবা, কর্তাবাবু শুনলে রেগে যাবেন। সদানন্দ বলতো, তা কালীগঞ্জের বউয়ের পাওনা টাকা দিয়ে দিলেই তো হয়। যখনই কালীগঞ্জের বউ টাকা চায় তখনই দাদু বলে টাকা নেই। দাদু মিথ্যে কথা বলে কেন? দাদুর তো অনেক টাকা আছে, আমি দেখেছি। এসব কথার কোনো উত্তরই তার মা দিতে পারেননি। প্রকাশ মামাকেও সে অনেকবার জিজ্ঞেস করেছে, তুমি ওখানে কেন যাও মামা? প্রকাশ মামা ভাগ্নের কাছে এমন প্রশ্নের আশা করতো না, বলতো, তুই কি বুঝবি রে কেন যাই, তুই যখন বড় হবি তখন তুইও যাবি। তা সেই ছোটবেলায় যখন রাধার বাড়িতে প্রথম গিয়েছিল সে, তখনই সেই গানটা শুনেছিল। ওই যে সেই গানটা, আগে যদি প্রাণসখী জানিতাম। আসবার সময় রাস্তায় প্রকাশ মামা তাকে জিজ্ঞেস করেছিল, কিরে কীরকম গান শুনলি? সদানন্দ বলেছিল, ভালো। তা ভালো তো বুঝলুম, কিন্তু কীরকম ভালো তাই বল না। সদানন্দ বলেছিল, খুব ভালো। প্রকাশ মামা বলেছিল, তা দেখ
দিদি যখন তোকে জিজ্ঞেস করবে যে কোথায় রাত কাটিয়েছিলি, তাহলে কিন্তু রাধার কথা যেন বলিস নে, বুঝলি? তোর বাবাকেও কিন্তু বলবি নে, আর তোর দাদুকেও বলবি না। সদানন্দ আবার জিজ্ঞেস করেছিল, কিন্তু তাহলে তুমি কেন যাও ওখানে মামা? প্রকাশ মামা বলেছিল, জীবনটাকে ভোগ করতে রে। ভোগ করতে মানে? প্রকাশ মামা বলেছিল, ওই তোর এক বড় দোষ। বলছি তো তুই বড় হলে সব বুঝতে পারবি। তবু বারবার সেই এক কথা। তোর ভালোর জন্যই তোকে এইসব শেখাচ্ছি, নইলে তোর হাতে যখন টাকা আসবে তখন তুই কি করে খরচ করবি? সদানন্দ জিজ্ঞেস করেছিল, কেন, খরচ করা কি খুব শক্ত? প্রকাশ মামা বলেছিল, নিশ্চয়ই, টাকা খরচ করা কি আর সোজা নাকি? তোর দাদু তো অত টাকা, তাহলে কালীগঞ্জের বউয়ের পাওনা টাকাটা দেয় না কেন বল? সদানন্দ বলেছিল, সত্যি বলো তো, কালীগঞ্জের বউকে দাদু টাকা দেয় না কেন? একটা হাসির শব্দে হঠাৎ যেন সদানন্দের সম্বিত ফিরে এলো। চারিদিকে অনেক লোক, অনেক আলো, অনেক বাজনা বাজছে। ঢোল কাশির আওয়াজে জায়গাটা তখন সরগরম হয়ে উঠেছে। তার সঙ্গে আছে শাঁখ আর উলুর শব্দ। বেয়াই মশাই, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলুম। প্রকাশ মামা এগিয়ে এলো ভট্টাচার্য মশাইয়ের দিকে, বললে, কেন, ভয় পেয়েছিলেন কেন? ভট্টাচার্য মশাই বললেন, আসলে আমাদের বিপিন গিয়েছিল তো, তার মুখে শুনলাম বাবাজিকে নাকি পাওয়া যাচ্ছিল না সকাল থেকে। কথাটা শুনে হো হো করে হেসে উড়িয়ে দিল প্রকাশ মামা। জামাইবাবুর দিকে চেয়ে বললে, শুনুন জামাইবাবু, বেআই মশাইয়ের কথাটা একবার শুনুন। বরকে যদি পাওয়াই না যাবে, তাহলে এখন বর এলো কি করে? কালীকান্ত ভট্টাচার্য মশাই বললেন, আসলে বুঝতেই তো পাচ্ছেন, আমি হলুম গে মেয়ের বাপ, আমার তো একটা দুশ্চিন্তা থাকেই। তা গায়ে হলুদ নির্বিঘ্নেই হয়েছিল তো শেষ পর্যন্ত? বরকর্তা চৌধুরী মশাই সাধারণত বেশি একটা কথা বলেন না। গায়ে হলুদের কথা শুনে মুখ খুললেন, বললেন, গায়ে হলুদ না হলে বিয়ে হবে কি করে বেয়াই মশাই? অশাস্ত্রীয় ব্যাপার তো আমাদের বংশে চলে না। নিরঞ্জন প্রামাণিক বরের সঙ্গে গিয়েছিল। কুনির বাড়ির পরামানিক বিপিন এসে ঢুকেছিল চুপি চুপি। জিজ্ঞেস করেছিল, শুনছিলাম নাকি কি হয়েছিল আপনাদের ওখানে একটা? কিসের কি? আমি তো গায়ে হলুদ নিয়ে গিয়েছিলুম নবাবগঞ্জে, তখন বরকে পাওয়া যাচ্ছিল না। তা তারপর কখন পাওয়া গেল? নিরঞ্জন বললে, আরে খোকা বাবু তো খেয়ালি মানুষ, ওই হঠাৎ কালীগঞ্জে চলে গিয়েছিল। কালীগঞ্জে? তা বিয়ের দিন বর বাবাজি কালীগঞ্জে চলে গিয়েছিল কেন? সত্যি, কেন যে সদানন্দ সেদিন কালীগঞ্জে চলে গিয়েছিল তা কি সদানন্দ নিজেই জানত? এই এক বিচিত্র মানসিকতা। আগের দিনও সে জানত না যে সে কালীগঞ্জে যাবে। প্রকাশ মামা তাকে সব জায়গাতেই সঙ্গে করে নিয়ে গেছে। ছোটবেলা থেকেই সে মামার সঙ্গে কত জায়গাতেই গেছে, কালীগঞ্জেও গেছে। রেলবাজার থেকে নবাবগঞ্জে এসে আরও কয়েক ক্রোশ দক্ষিণে যাও, তবে কালীগঞ্জ পড়বে। কালীগঞ্জে পোস্ট অফিস আছে, থানা আছে, বাধা বাজার আছে। বলতে গেলে নবাবগঞ্জের চেয়ে কালীগঞ্জ আরও বর্ধিষ্ণু গ্রাম। সদানন্দ জানত ওইখান থেকেই কালীগঞ্জের বউ তার দাদুর কাছে আসত। জানত দাদুর কাছে এসে কালীগঞ্জের বউ টাকা চাইত, আর যতবার টাকা চাইতো ততবারই দাদু বলতো টাকা নেই। কেন যে বউ টাকা চাইতো আর কিসের টাকা চাইতো তা সদানন্দ জানত না। কাউকে জিজ্ঞেস করলেও কেউ স্পষ্ট জবাব দিত না। বিয়েবাড়িতে তখন লোকজনের খুব ভিড় হয়েছে। ভাগলপুর থেকে দাদামশাই এসেছে, তার নাতির বিয়ে। বুড়ো মানুষ, বেশি নড়াচড়া করতে পারেন না। তিনি বললেন, কই, খোকাকে তো দেখতে পাচ্ছি নে। দিনু ডেকে নিয়ে এলো খোকাকে। দাদু শুয়েছিলেন সামনে। বললেন, দাদুকে প্রণাম করো। থাক থাক,
বলেই কীর্তিপদবাবু পা জোড়ো সামনের দিকে একটু এগিয়ে দিলেন। তারপর বললেন, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, আশীর্বাদ করি সুখী হও। সদানন্দ তখনও সামনে দাঁড়িয়েছিল। কীর্তিপদবাবু আবার বলতে লাগলেন, এসে পর্যন্ত তোমাকে দেখতেই পাইনি মোটে, খুবই ব্যস্ত বুঝি? নরনারায়ণ চৌধুরী বললেন, না না, ও আবার কিসের ব্যস্ত, ও তো বরাবরই ওই রকমই। আমি বলে আজকাল দেখতে পাইনি ওকে, অথচ একই বাড়ির মধ্যেই থাকি। আসলে ওকে কেউই দেখতে পায় না। কীর্তিপদবাবু বললেন, তা তো পাবেই না, এখন ওদের বয়স হয়েছে, বুড়োদের সঙ্গে থাকতে ওদের আর ভালো লাগবেই বা কেন? যাও যাও যাও, তোমার নিজের কাজেই যাও বাবা, কাল তোমার বিয়ে বলে কথা, আর কোথাও বেরিও না যেন। সদানন্দ যেন ছাড়া পেয়ে বেঁচে গেল। সে চলে যাবার পর কীর্তিপদবাবু বললেন, অনেক দিন পর দেখলাম খোকাকে, খুব বড় হয়ে গেছে, আর চেনা যায় না। নরনারায়ণ চৌধুরী বললেন, বড় হলে কি হবে, বৈষয়িক বুদ্ধি টুদ্ধি তেমন একটা হয়নি। কীর্তিপদবাবু বললেন, এবার বিয়ে হচ্ছে, কাঁধে জোয়াল চাপলেই সব ঠিক হয়ে যাবে। ছোট বয়সেই সবাই ওরকম একটু আধটু হয়েই থাকে, পরে দেখবেন তখন ওই আপনাকেই শেখাবে। আমি যখন ছোট ছিলুম তখন আমি কি আর জমিদারির কিছু বুঝতুম? তার দুই বেয়ায়ের বহুদিন পর দেখা, দুজনেরই অনেক সম্পত্তি। একদিন এই দুজনের সব সম্পত্তির মালিক হয়ে বসবে সদানন্দ। কীর্তিপদবাবুর একমাত্র সন্তান এই সদানন্দের মা, আর নরনারায়ণ চৌধুরীরও একমাত্র সন্তান এই সদানন্দের বাবা। সদানন্দ নিজেও হরনারায়ণ চৌধুরীর একমাত্র সন্তান। সুতরাং দুই বেয়ায়ের একমাত্র ভরসা এই সদানন্দ। তাই দুজনেরই এক কামনা, দুজনেরই কামনা সদানন্দ দীর্ঘজীবী হোক, সদানন্দ সুখী হোক, সদানন্দ সংসারী হোক, সদানন্দ বৈষয়িক হোক। কিন্তু হায়, হায় রে মানুষের জীবন, হায় রে মানুষের জীবনের ইতিহাস। নইলে সেদিন নবাবগঞ্জ আর ভাগলপুরে সেই দুই দুর্ধর্ষ জমিদার পুরুষ কি কল্পনাও করতে পেরেছিলেন যে তাদের একমাত্র উত্তরাধিকারী শ্রীমান সদানন্দ চৌধুরী লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া সত্ত্বেও কর্পদক শূন্য অবস্থায় এক অখ্যাত চৌবেড়িয়া গ্রামের রসিক পালের অতিথিশালায় অন্নদাস হিসেবে শেষ জীবনটা কাটাবে? নইলে ঠিক বিয়ের আগের দিনই কেউ নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যায়? না নরনারায়ণ চৌধুরীর শেষ জীবনের চরম শত্রু কালীগঞ্জের বোর কাছে গিয়ে আশ্রয় নেয়? সত্যি জীবন বড় জটিল। সেই জটিলতা মানুষ যতদিন বাঁচে ততদিন বয়ে নিয়ে চলে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরছি আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।